রাতের বেলা দুই বান্ধবীকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে জানাকি নামে একটি মেয়েকে বেহুশ করে ধর্ষণ করা হয়। থানায় কমপ্লেন রেজিস্টার হলে পুলিশ তার তদন্তও শুরু করে, কিন্তু এমন কোনো এভিডেন্সই পাওয়া যাচ্ছে না যার দ্বারা প্রমাণ করা সম্ভব ওই রাতে জানাকির ধর্ষণ হয়েছিল। তবে সমস্যাটা তৈরি হয় তখনই যখন জানাকি বুঝতে পারে সে প্রেগনেন্ট। এখন জানাকি যদি অ্যাবর্শন করাতে চায় তাহলে প্রথমে তাকে কোর্টে প্রমাণ করতে হবে ওই রাতে তার ধর্ষণ হয়েছিল, কিন্তু জানাকিকে আদৌ তা প্রমাণ করতে পারবে? আর পারলেও এখন জানাকির পেটের বাচ্চারই বা কী হবে? জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া কোর্টরুম ড্রামা থ্রিলার মুভি জানাকি ভার্সেস দি স্টেট অফ কেরালার কথা। মুভির প্রথমেই আমাদের শহরের নামকরা লয়ার ডেভিডকে দেখানো হয়। পাশে একটি চার্চের ফাদারের বিরুদ্ধে একই চার্চের নানকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাই বিশপ নিজেই ডেভিডের সাথে দেখা করে ডেভিডকে বোঝাতে চেষ্টা করছিল ডেভিড যেন তাদের বিরুদ্ধে না যায়। তবে ডেভিডের কথা, আমি আপনাদের পিছে লাগিনি, আমি একজন ক্রিমিনালকে শাস্তি দিতে চাচ্ছি। শত শত পৃষ্ঠ যদি তার পিছে থাকে তারপর আমি কোনো ক্রিমিনালকে ছেড়ে দিব না। এতে করে বিশপও বুঝতে পারছে ডেভিড তাদের কথা মানবে না। তবে তাদের সম্মান রক্ষার্থে তাদেরকে কি করতে হবে তা তারা ভালো করেই জানে। সিন চলে যায় থানায়। ডেভিড ফাদার ফ্রান্সিসের বিরুদ্ধে রিটেন কমপ্লেন করতে আসার কথা। এই জন্য চার্চের লোকজন, এমনকি রাজনৈতিক দলের কিছু লোকেরাও থানার সামনে প্রোটেস্ট করছে। বিভিন্ন টিভি নিউজ চ্যানেল লাইভ টেলিকাস্টও করছে। এর মধ্যে খবর পেয়ে স্থানীয় এমএলএ এসআই স্যামুয়েলকে কল করে বলে ডেভিডকে কমপ্লেন নিয়ে আসতে আটকানো যাবে না, তবে ওখান থেকে ওকে ফিরিয়ে দেওয়া সম্ভব। কোনো একটি ঝামেলা বাঁধিয়ে ওকে ফেরানোর ব্যবস্থা করো। স্যামুয়েলের কথা, স্যার আমি সাধারণ একজন এএসআই, আমি কিভাবে করব? এমএলএ তখন বুদ্ধি দেয়, লোকজনের ভিড়ের মধ্যে এমন কিছু করো যেন উত্তেজনার সৃষ্টি হয়, বাকিটা আমাদের পার্টির লোকেরা দেখবে। যদি না করতে পারো সবার জন্য সমস্যা হয়ে যাবে। এর মধ্যে ডেভিডও এসে পড়েছে। পুলিশ সদস্যরা প্রোটেস্টকারীদের সরানোর চেষ্টা করছিল। এর মধ্যেই এক ব্যক্তি থানায় ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাকে ঢুকতে দিচ্ছে না। স্যামুয়েলও তাই এই সুযোগটা কাজে লাগায়। স্যামুয়েল লোকটার পায়ে পা বাঁধিয়ে লোকটাকে ফেলে দেয়। একদিকে লোকটি পদদলিত হচ্ছে আর অন্যদিকে পুলিশও লাঠিচার্জ শুরু করেছে। তাই ডেভিডকে একসময় বাধ্য হয়ে ফিরে যেতে হয়। ওই লোকটিকে হসপিটালে নেওয়া হয় ঠিকই, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়। লোকটি যখন পড়ে গিয়েছিল সামনে কনস্টেবল ফিরোজ দাঁড়িয়েছিল। সবাই ধারণা করছে ফিরোজ ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে হয়তোবা এই লোকটির মৃত্যু হয়েছে, যদিও ফিরোজ কিছুই করেনি। এর মধ্যে জানাকি আর নবীন নামে একটি ছেলে এবং মেয়ে থানায় কমপ্লেন নিয়ে আসে। তবে টিভিতে ওই লোকটার মৃত্যুর খবর দেখেই জানাকি বেহুশ হয়ে পড়ে যায়। সাথে সাথে জানাকিকে হসপিটালে নেওয়া হয়। যে লোকটা মারা গেছে তার নাম বিদ্যাধরন। আবার জানাকিকেও যেহেতু ওই একই হসপিটালে আনা হয়েছে, এই জন্য সিআই এসআই কনকরাজকে কল করে জানাকির আপডেট নিতে বলে। এরা দুজন বিদ্যাধরনের রিলেটিভ, তাই তাদের বডি আইডেন্টিফাই করতে পাঠিয়ে কনকরাজ জানাকির খবর নিতে গেলে ডক্টর জানায় মেয়েটিকে গ্যাং করা হয়েছে। এমনকি আমরা এটাও জানতে পারি বিদ্যাধরন নামে যে লোকটা মারা গেছে সে জানাকিরই বাবা। এদিকে ওই দুজন বডিটি আইডেন্টিফাই করে জানাকিকে খুঁজছিল। এদিকে কনকরাজও বাইরে এসে দেখে নবীন তার বড় বোন সাইনার সাথে ফোনে কথা বলছে। নবীনকে জিজ্ঞাসাবাদ করলে নবীনও জানায় জানাকির সাথে তার রেলওয়ে স্টেশনে দেখা হয়েছিল। জানাকি তার বাবাকে খুঁজে না পেয়ে নবীনের ফোন থেকে তার বাবাকে কল করেছিল, তবে ফোনে না পেয়ে তারা থানায় এসেছিল। এর মধ্যে স্যামুয়েল এসে জানায় ওর এক বান্ধবীর সাথে কথা হয়েছে, ওরা একসাথে ব্যাঙ্গালোরতে জব করে। আজ সকালে এই মেয়েটি সেখানে যাওয়ার কথা ছিল। ইনি হচ্ছেন মূলত বিদ্যাধরনের ছোট ভাই বিনয়। বিনয় জানায় জানাকিরা ত্রিশূর থাকে। জানাকির একটি মেডিকেল চেক আপ করানোর জন্যই ওরা ত্রিশূর থেকে এখানে এসেছিল। এরপর ডক্টরের সাথে কথা বলে ডক্টর জানায় ডক্টর যখন জানাকির সাথে কথা বলেছে জানাকি মূলত ডক্টরকে তার সাথে হওয়া সেক্সুয়াল অ্যাসল্টের বিষয় বলেছে। এমনকি জানাকির শরীরে তার সিমটমসও আছে। কনকরাজ জানতে চায় কোনো ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে। ডক্টর বলে তার জন্য গাইনোলজিস্টের সাথে কথা বলতে হবে। তবে ঘটনাটা 2 থেকে 3 দিন আগের ইন্টারনাল ইনজুরির সাথে ইনফেকশনও হয়েছে, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোনো স্যাম্পল পাওয়া যাবে কিনা। তবে আমরা কিছু স্যাম্পল কালেক্ট করেছি, রেজাল্ট আসলে বাকিটা জানা যাবে। সব কিছু শোনার পর কনকরাজ ডক্টরকে বলে কেসটা যেহেতু একটু সেন্সিটিভ তাই এই বিষয়টা আপাতত কারোর সাথে শেয়ার করবেন না, আর আইসিইউর বাইরে আমাদের পুলিশ ডিউটিতে থাকবে। যদিও কনকরাজরা এই ইস্যুটি শেয়ার করতে চাচ্ছে না, তারপরে কোনোভাবে নিউজটি মিডিয়ার কাছে লিক হয়ে যায়। জানাকির ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসার পর এখন সবাই ধারণা করছে জানাকির বাবা বিদ্যাধরন হয়তোবা
জানাকির ধর্ষণের কমপ্লেন করতেই থানায় এসেছিল। এদিকে স্টেশনের ওই ইনসিডেন্টের ঘটনায় ডিজিপি প্রেসকে জানায় ওই ব্যক্তির মৃত্যুর সাথে প্রোটেস্টের কোনো সম্পর্ক নেই, সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। তবে এই বিষয়ে ওই থানার একজন কনস্টেবলকে সাসপেন্ডও করা হয়েছে, মূলত কনস্টেবল ফিরোজকেই সাসপেন্ড করেছে। তবে এদিকে ড্যাভিড ধারণা করছে ফাদার ফ্রান্সিসের কেসটিকে ধামাচাপা দেওয়ার জন্য হয়তোবা জানাকির এই ইস্যুটাকে এত বড় করে তোলা হয়েছে। তবে পরবর্তী দিনে স্থানীয় এমএলএ ড্যাভিডের সাথে দেখা করে ড্যাভিডকে বোঝানোর চেষ্টা করে যে ফাদার ফ্রান্সিসের বিরুদ্ধে কমপ্লেন যেন না করে। অবশ্য এমএলএর এমনটা বলার পিছেও কারণ আছে, কারণ এই এমএলএ যতবার নির্বাচন করেছিল ততবারই হেরেছে। গত নির্বাচনের সময় চার্চের ফাদাররা তাকে হেল্প করেছে, এই জন্য এমএলএ তাদের অনুসারীদের ভোটও পেয়েছিল। তাই এত বছরের রাজনৈতিক কেরিয়ারে এই প্রথম সে এমএলএ নির্বাচিত হয়েছে। এই জন্যই মূলত সে ফাদার ফ্রান্সিসকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ড্যাভিডও সব কিছু ভালো করেই জানে, তাই ড্যাভিড সোজাসুজি এমএলএকে বলে দেয় যে যেভাবেই প্রোটেক্ট করার চেষ্টা করুক না কেন সে কোনো ক্রিমিনালের সাথে আপোষ করবে না, এমনকি সবাইকে কোর্টে দেখে নেওয়ার হুমকিও দেয়। এদিকে এসআই কনকরাজ জানাকির দুই বান্ধবীর স্টেটমেন্ট নিচ্ছে। জানাকির বান্ধবীরা জানায় তারা কোয়েম্বাটুরে একসাথে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিল, এরপর বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে তাদের রিক্রুটমেন্টও হয়েছিল। এর জন্য তারা তিনজনই বেঙ্গালুরুতে একসাথে থাকত। জানাকি সবসময় তার বাবার সাথে অ্যাটাচ থাকত, প্রতিটা মুহূর্তে তার বাবার সাথে ফোনে কথা বলতো, কারণ জানাকির মা মারা যাওয়ার পর জানাকির বাবাই জানাকিকে এত বড় করেছে। সারাদিন অফিসে কাজ করলেও, অফিসে কাজের প্রেশারে সময় কাটালেও তারা সন্ধ্যার পর পাবে যেত, মজা করত, পার্টি করত। জানাকির বান্ধবীরা এমনই কিছু পার্টির ফটো কনকরাজকেও দেখায়। জানাকির বান্ধবীরা আরও জানায় গত শুক্রবারে জানাকিদের বাড়ির পাশের মন্দিরে উৎসব ছিল, তাই তারা তিনজনই জানাকিদের বাড়িতে এসেছিল। এমনকি উৎসব শেষের রবিবার দিন জানাকিকে রেখে তারা দুজন বেঙ্গালুরু ব্যাক করে। তবে মঙ্গলবার দিন জানাকির বাবা তাদেরকে কল করে বলেছিল জানাকির শরীর খারাপ, জানাকি 2 দিন পর বেঙ্গালুরু ফিরবে। ওই সময় তারা জানাকিকে ফোন করার চেষ্টা করেছে, কিন্তু জানাকির বাবা বলেছিল জানাকির ফোন নষ্ট হয়ে গেছে, এই জন্য তারা জানাকির সাথে কন্ট্যাক্টও করতে পারেনি। কনকরাজ জানাকির ওই দুই বান্ধবীর কাছে জানতে চায় তোমরা যখন ওই মন্দিরের উৎসবে গিয়েছিলে সেখানে কোনো আনইউজুয়াল কিছু ঘটেছিল? তখন জানাকির ওই দুই বান্ধবী জানায় উৎসব শেষে তারা পাশে একটি দোকানে জুস খাচ্ছিল, তবে তাদের মধ্যে একটি লেমন জুসে সুগার একটু কম হয়। জানাকি যখন দোকানদারকে সুগারের বিষয় বলছিল তখন দোকানদার এবং দোকানদারের বন্ধু এসে তাদের সাথে একটু মিসবিহেভ করছিল। পাশে কয়েকটি ছেলেকেও দেখা যায় জানাকিদের উপর নজর রাখছে। তবে দোকানদারের এমন উদ্ভট আচরণ দেখে জানাকিরা যখন বের হতে যাবে তখন তাদের ভিতরে একজনের সাথে জানাকির ধাক্কাও লাগে। তবে এরপর জানাকি তার দুই বান্ধবীকে বাসে তুলে দিয়েছিল। এদিকে জানাকির বাবার পোস্টমর্টম শেষ, বডিটিকে জানাকিদের গ্রামের বাড়ি ত্রিশূরে নিয়ে যাওয়া হয়। নবীন এখনও সাথেই আছে। সৎকার শেষ হতেই আস্তে আস্তে সবাই চলে যায়। পরবর্তী দিন জানকির দুই বান্ধবীও বেঙ্গালুরুতে ফিরে যায়। জানাকির সাথে শুধু তার চাচা বিনয় এবং তার স্ত্রী রয়েছে। নবীনও বাড়িতে ফিরে এসেছে। অন্যদিকে কনস্টেবল ফিরোজও সাসপেন্ড হয়ে বাড়িতে, যদিও ফিরোজের এখানে কোনো হাত ছিল না। তারপর ফিরোজ মনে করছে তার দ্বারাই হয়তোবা জানকির বাবার মৃত্যুটা হয়েছে। আবার হসপিটালের মেডিকেল রিপোর্ট অনুযায়ী লোকাল থানায় কেস রেজিস্টার হয়েছে। যদিও বিনয় কেস করতে চাচ্ছিল না, তারপর লোকাল থানার ইন্সপেক্টর ম্যাথিউস জানাকির সাথে দেখা করে জানতে চায় ওই রাতে এক্স্যাক্টলি কী ঘটেছিল। জানাকি জানায় ওই রাতে আমি আমার দুই বান্ধবীকে বাসে তুলে দিয়ে ফেরার পথে আমি বুঝতে পারি আমার ফোনটি আমার সাথে নেই। তখন আমার ওই বেকারির কথা মনে পড়ে যে আমি বেকারিতে হয়তো ফোন ফেলে এসেছি। এই জন্য জানকি তার ফোনের খোঁজে আবার সে বেকারিতে যায়। বেকারিটি তখনও খোলা ছিল, তবে বেকারির মধ্যে কেউই নেই। এজন্য জানকি নিজেই ওই বেকারির মধ্যে ঢুকে নিজের ফোনটি খুঁজছিল। তবে ঠিক তখনই কেউ একজন জানকির মুখে স্প্রে করে সাদা একটি কাপড়ে মুড়িয়ে ফেলে। আর এরপর জানকির জ্ঞান ফিরে রেলওয়ে ট্র্যাকের পাশে। জানকি তখন তার স্কুটি সহ রাস্তার উপর পড়েছিল। এর মধ্যে জানকির সাথে কি হয়েছে জানকি কিছুই বলতে পারছে না। তবে পুলিশ জানতে চায় ওই রাতে তুমি যে পোশাক পরেছিলে সেগুলো পুড়িয়েছ কেন? জানকি জানায় যে ওই ঘটনা জানার পর তার বাবা কমপ্লেন করতে চাচ্ছিল না, এই জন্য জানকি যে ড্রেসগুলো পরেছিল সেসব পুড়িয়ে ফেলেছিল। এরপর রেলওয়ে স্টেশনের ঘটনার ব্যাপারে জানকি বলে জানকি শুরু থেকেই কেস ফাইল করতে চাচ্ছিল, কিন্তু তার বাবা এবং বিনয় কেস ফাইল করতে চাচ্ছিল না। ঘটনার পর থেকে জানকির বাবা সবসময় জানকির সাথেই ছিল যাতে জানকি কেস ফাইল করতে না পারে। কিন্তু ওই দিন রেলওয়ে স্টেশনে জানকি ওয়াশরুম খুঁজতে গিয়ে ভুল একটি প্ল্যাটফর্মে চলে যাওয়ায় অনেকক্ষণ জানকিকে না দেখে জানকির বাবা ভেবেই নিয়েছিল জানকি হয়তোবা
কমপ্লেন করতে থানায় গিয়েছে। এই জন্য জানকি যখন ফিরে আসে তার বাবাকে না দেখে নবীনের নম্বর থেকে তার বাবাকে কল করেছিল। জানকিও জানতো তার বাবা হয়তোবা এমনটাই ভেবে থানায় যেতে পারে, এই জন্য বাবার খোঁজে জানকি থানায় গিয়েছিল। আর এরপর বেহুশ হয়ে পড়ায় তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। এদিকে ওই দিনের পর থেকেই বিনয় এবং তার স্ত্রী এখানেই ছিল, কিন্তু তাদেরও তো পরিবার আছে, কাজকর্ম আছে, তাই বিনয় তার স্ত্রীকে নিয়ে চলে যায়। এখন জানকি একদমই একা। পুলিশ জানকিকে হসপিটালে নিয়ে জানকির মেডিকেল করায়। এরপর জানকি একজন ম্যাজিস্ট্রেটের সামনে তার স্টেটমেন্টও দেয়। অন্যদিকে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে ওই রাতে বেকারির সামনে যে 3 জন ছেলে দাঁড়িয়েছিল তাদের একজন রাজমলের মালিকের ভাগ্নে কিশোর মেনন, মানে বড় মাছ আর কি। ইন্সপেক্টর ম্যাথিউস ওই বেকারিতে গিয়ে বেকারি মালিক টনির সাথে কথা বললে টনি স্বীকার করে যে ওই রাতে সে আর তার বন্ধু আনন্দ এখানে ড্রিঙ্ক করেছিল। এমনকি জানকিদের সাথে তাদের ওই মিসবিহেভের কথাও তারা স্বীকার করে। কিন্তু এরপর কি হয়েছিল তারা কিছুই জানে না। পুলিশও তাদের বেকারিটি তল্লাশি করে বেকারির মধ্যে ওই ক্লোরোফর্মের স্প্রেটাও পেয়ে যায়। আর স্প্রে পাওয়া মাত্রই পুলিশ টনি এবং তার বন্ধু আনন্দকে থানায় নিয়ে টর্চার করে সত্যিটা জানতে চাচ্ছিল, তবে তখনও তারা বলে যাচ্ছে তারা কিছুই করেনি। এদিকে পুলিশের কাছে তথ্য আছে টনির বন্ধু আনন্দের নামে এর আগেও একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছিল, তার মানে এদের দ্বারা এটা সম্ভব। তবে টনির দোকানে কাজ করা রাজেশ এবং মনোহর নামের 2 জন কর্মচারী জানায় ওই রাতে যখন জানকিরা 3 জন দোকানের সামনে বসেছিল টনি আর তার বন্ধু আনন্দ ভিতরে দাঁড়িয়ে মদ খাচ্ছিল আর তাদের ভিডিও বানাচ্ছিল, এমনকি ওদের নিয়ে আজেবাজে মন্তব্য করছিল। এই জন্য টনি আর আনন্দকে কোর্টে নিয়ে গেলে 2 জনকে আবার রিমান্ডে পাঠানো হয়। অন্যদিকে সায়রা আর নবীন কোর্ট থেকে পারমিশন নিয়ে জানকীকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। অবশ্য আমরাও জানতে পারি সায়রার হাজব্যান্ড একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর সায়রা কিভাবে একা জীবন পার করছে নবীন তা দেখেছিল। তাই ওই দিন রেলওয়ে স্টেশনে জানকীকে দেখার পর নবীন সায়রার কথা ভেবেই এখনও পর্যন্ত জানকীর সঙ্গ দেওয়ার চেষ্টা করছে। শুধু নবীনই না, বেঙ্গালুরু থেকে জানকীর বান্ধবীরাও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তবে ওই ঘটনার পর থেকে অন্যরাও জানকীকে ভিন্ন চোখে দেখতে শুরু করেছে। এর মধ্যে পুলিশ সকল এভিডেন্সও কালেক্ট করে ফেলে, তবে বেকারের সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কটি এখনও তারা পায়নি। এই জন্য পাবলিক প্রসিকিউটর জানকীর সাথে দেখা করে জানকীকেও বলে যে এখন কেসের ট্রায়াল শুরু হবে। এমন সিচুয়েশনে ইন ক্যামেরা প্রসিডিউরে স্টেটমেন্ট নেওয়া হয়। তবে জানকীর কথা, আমার সাথে যা হয়েছে তা যেন অন্য কোনো মেয়ের সাথে না হয়, তাই আমি কিছু গোপন করতে চাই না। সিন চলে যায় কোর্টে, কেসের প্রথম শুনানির দিন। আর আমরাও দেখতে পাই টনি আর আনন্দের পক্ষে ডেভিড নিজে ডিফেন্স করছে। পিপি প্রথমেই ডক্টরকে ডাকে। ডক্টর জানায় সে কি কি ফাইন্ডিংস পেয়েছিল। তবে ডেভিডের প্রশ্ন ডিএনএ স্যাম্পল কেন নেননি। ডক্টর বলে ঘটনা 2 থেকে 3 দিন আগের অতিরিক্ত ইনজুরির জন্য ইনফেকশন হয়েছিল, তাই ডিএনএ স্যাম্পল নেওয়া সম্ভব হয়নি। ডেভিড তখন একটি ব্লাড টেস্টের রিপোর্ট দেখায় যেখানে জানকীর ব্লাডে ড্রাগ পাওয়া গিয়েছিল। ডক্টরের কথা, যদিও ওকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেছিল, কিন্তু ক্লোরোফর্মের অ্যাকশন বেশিক্ষণ থাকে না, তাই ড্রাগ ইনজেক্ট করতে পারে। ডেভিডের কথা ড্রাগটা দিয়েছে শুধুমাত্র এক্সট্রা প্লেজারের জন্য, এটা তো ভিকটিমের ইচ্ছাতেও নিতে পারে। পিপি বলে তখন ওখানে 1-এর অধিক লোকও তো থাকতে পারে, তারা জোর করে দিতে পারে। ডেভিড ডক্টরের কাছে জানতে চায় তার মানে 1-এর অধিক লোক ছিল, তাই তো? ডক্টর বলে 1-এর অধিক লোক যে থাকতে হবে এমনটা না, একজন ব্যক্তিও বারবার যদি সেটা করে তাহলে এমন ইনজুরি হওয়া সম্ভব। ডেভিডের কথা, তার মানে ডক্টর নিজেও শিওর না 1জন ছিল না 1-এর অধিক ছিল। এমনকি ডক্টর এটাও বলতে পারছে না ওই ইনজুরি ঘটনার দিনই হয়েছে না তারও আগে হয়েছে। এই জন্য ডেভিড ইনভেস্টিগেশন অফিসার ইন্সপেক্টর ম্যাথিউসকে ডাকে। ম্যাথিউস প্রথমে তার কালেক্ট করা সকল এভিডেন্স সাবমিট করে, কিন্তু ডেভিড জানতে চায় ওই রাতে সেখানে আরও 3 জন ছেলে ছিল, যার মধ্যে একজন আরজেমলের মালিকের ভাগ্নে। তার নামটা কোথায়? চার্জশিটের কোথাও তো তার নাম তোলেননি। ম্যাথিউস বলে আমরা তদন্ত করে জানতে পেরেছি সে ওই সময় সেখানে ছিল না। তবে ডেভিড জানতে চায় ঘটনা কখন ঘটেছিল। ম্যাথিউস বলে জানকীর ভাষ্যমতে সে রাত 10:30 থেকে 11টার মধ্যে তার ফোন খুঁজতে বেকারিতে এসেছিল। এরপরই তাকে ক্লোরোফর্মের স্প্রে করে বেহুশ করা হয়েছে। ডেভিডের প্রশ্ন, একটি বেকারিতে তো ক্লোরোফর্ম থাকার কথা নয়, ধরলাম পরে কিনে এনেছিল, কিন্তু ওরা কীভাবে বুঝতে পারল যে ওই দিন জানকী তার ফোন ভুলে যাবে, ফোন খুঁজতে আবার আসবে? ম্যাথিউস বলে ওরা পরে কিনেনি, আগে থেকে সেখানে ছিল। ডেভিড বলে তাহলে আমাকে আপনি বলুন ওই ক্লোরোফর্ম স্প্রে কে কিনেছিল, কোথা থেকে কিনেছিল, স্প্রের দাম কত ছিল, আর কতটুকু স্প্রে করলে মানুষ বেহুশ হতে পারে,
এসবকে আপনারা তদন্ত করেছেন? ম্যাথিউস তখন কিছুই বলতে পারছিল না। তার মানে পুলিশ ঠিকমতো তদন্তই করেনি। এই জন্য ডেভিড টনি এবং আনন্দকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চায়। কোর্ট অনুমতি দিলে ডেভিড টনিদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। টনি জানায় প্রতিদিন রাত 9:30টার মধ্যেই তার স্টাফ দোকান বন্ধ করে, আর সকাল 6টায় দোকান খোলে। ওই দিন উৎসব ছিল, তাই 9:30 থেকে 9:45-এর মধ্যে টনি এবং তার স্টাফ মিলে দোকানটি বন্ধ করেছিল। আর সকালে দুধওয়ালা ডাকতেই তারা দোকান খুলেছিল। স্প্রের বিষয়ে জানতে চাইলে টনি জানায় অনেক সময় কাস্টমাররা অনেক কিছু ফেলে যায়, এজন্য সেসব সেখানেই রেখে দেওয়া হয়। আবার আনন্দকে তার পূর্বের কেসের রেকর্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। ডেভিড আনন্দের ওই কেসের কপিও দেখায়, যেখানে আনন্দের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। এমনকি সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় ওই কেসটি ক্লোজ হয়ে গিয়েছিল। ডেভিড মূলত এটাই বোঝাতে চাইছে এই কেসে ভালো করে তদন্ত করাই হয়নি। ডেভিডের ধারণা এমন কোনো ঘটনাই ঘটেনি। এই জন্য ডেভিড আবারও জানাকিকে জিজ্ঞাসাবাদ করতে অনুমতি চায়। যদিও পিপি বারবার অবজেক্ট করছিল, এরপরও কোর্ট জানাকিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়ে অন্য একটি ডেট দিয়ে দেয়। আবার কোর্টের বাইরে ফিরোজ জানাকির সাথে দেখা করতে অপেক্ষা করছে, কিন্তু জানাকি কিছুতেই ফিরোজের সাথে কথা বলছে না। ফিরোজও মনে করছে তার জন্য হয়তোবা জানাকির বাবা মারা গিয়েছিল, তাই ফিরোজ ক্ষমা চাইতেই জানাকির সাথে কথা বলার চেষ্টা করছে। সিন চলে যায় পরবর্তী শুনানির দিন। প্রথমে ডেভিড জানকির কাছে জানতে চায় ঘটনা ঘটল 2-3 দিন আগে। পুলিশে কমপ্লেন না করে বা কোনো ধরনের কোনো মেডিকেল চেক আপ না করে আপনি বাড়িতে কেন বসেছিলেন? অবশ্য জানাকি তো জানে যে তার বাবা এবং চাচা কমপ্লেন করতে দেয়নি। এরপর ডেভিড জানকির অফিসের জানকির টিম লিডার ভেনকাটের কথা তোলে। ভেনকাট শুধু জানকির টিম লিডারই নয়, জানকি যখন কলেজে পড়তো ভেনকাট তার সিনিয়র ছিল। এই জন্য ডেভিড বোঝাতে চাইছে যে ভেনকাটের সাথে হয়তোবা জানকির কোনো রিলেশন থাকতে পারে। না হলে সবেমাত্র 2 মাস যাবৎ ট্রেনিং হিসেবে জয়েন করেছে, এখনই গ্রামের বাড়িতে ফেস্টিভ্যালে আসার জন্য ছুটি কিভাবে পায়? অবশ্য জানকি বলে সে 2টি উইকেন্ডে ডিউটি করেছে বিধায় তাকে এই সুযোগটা দেওয়া হয়েছে, আর ভেনকাটের সাথে তার কোনো সম্পর্কই নেই। এমনকি ওই ঘটনার পর থেকে ভেনকাট তার সাথে কোনো যোগাযোগই করেনি। এটা না হয় গেল। এরপর ডেভিড জানকিকে বলে, ওই ঘটনা ঘটার আগে তোমার গুগল অ্যাকাউন্ট থেকে প্রেগনেন্সি কন্ট্রাসেপটিভ পিলস সম্পর্কে সবথেকে বেশি সার্চ করা হয়েছে। কেন করা হয়েছে সেটা বলো। তবে গুগল অ্যাকাউন্টের হিস্ট্রির বিষয়ে পিপি অভিযোগ করে যে এটা একটা থার্ড পার্টি অ্যাপস, এখানে ডেটায় কোনো ভুল থাকতে পারে, তাই ওই ডাটাকে কেসের সাথে অন্তর্ভুক্ত করা যাবে না। আবার ডেভিড জানকির কাছে জানতে চায়, তুমি পুলিশকে বলেছ ওই ঘটনার পর তুমি আবার বেকারিতে ফিরে এসেছিলে, তখন কয়টা বাজে? জানকি বলে, এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে আমার বান্ধবীদের বাস 10:15-তে ছেড়ে গিয়েছিল, এরপরই আমি সেখানে গিয়েছিলাম। তবে জানকি কতটুকু সত্যি বলছে সেটা প্রমাণ করার জন্য ডেভিড বেকারি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক 9:45-এ টনি তার স্টাফকে নিয়ে দোকানটি বন্ধ করেছিল, আর পরবর্তী দিন সকাল 5টার পরই দোকান খুলেছিল। ডেভিডের কথা, যে দোকান 9:45-এ বন্ধ করা হয়েছিল, জানকি কিভাবে 10:15-তে সেই দোকানে গেল? এমনকি যে আনন্দকেও অ্যাকিউজড বানানো হয়েছে, সে আনন্দের ফোন লোকেশন বলছে আনন্দের ফোন ওই সময় 6 কিলোমিটার দূরে তার নিজস্ব বাড়িতেই ছিল। পুলিশের চার্জশিটে এমনটা উল্লেখ করা হয়েছে। পিপিও স্বীকার করে যে আনন্দের ফোন 6 কিলোমিটার দূরে ছিল, মানে অন্য টাওয়ার লোকেশনে, কিন্তু জানাকির ফোন এবং টনির ফোন বেকারিতেই ছিল, কারণ দুজনের টাওয়ার লোকেশন একই। ডেভিড তখন বলে বাস স্টপ, বেকারি, এমনকি উৎসবস্থল একটা টাওয়ারে কভার করে, তাই একই টাওয়ার লোকেশনে পাওয়া গেছে, তার মানে এই নয় জানকির ফোন বেকারিতেই ছিল। তবে এরপর ডেভিড যেটা জানায় সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। ডেভিড জানায় গত 2 জুলাই জানাকি সায়রার সাথে একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিল। ডেভিডও সেখান থেকে তথ্য নিয়ে জানতে পেরেছে জানাকি প্রেগনেন্ট, এমনকি জানাকি অ্যাবর্শন করার চেষ্টা করেছে। ডেভিডের কথা, ওই রাতে ধর্ষণের কারণে যদি সে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো কেস আরও স্ট্রং হয়ে যাওয়ার কথা। এত বড় এভিডেন্সকে কেন অ্যাবর্শন করে সে নষ্ট করার চেষ্টা করবে? অবশ্য জানাকি বলছিল, আমি কখনোই অ্যাবর্শন করার চেষ্টা করিনি, আপনি মিথ্যা বলছেন। ডেভিড কোর্টকে বলে জানাকি একটা অপরাধ করেনি, 3টি অপরাধ করেছে। প্রথম অপরাধ করেছে রেপের মিথ্যা নাটক সাজিয়ে, দ্বিতীয় অপরাধ সে অ্যাবর্শন করার চেষ্টা করেছে, যেটা একটা ক্রাইম, আর তৃতীয় অপরাধ সে সব কিছু মিথ্যা নাটক সাজিয়ে কোর্টের সময় নষ্ট করেছে। ডেভিডের কথা, মাহারা জানাকি তার বাবার স্নেহ বড় হয়েছে, এরপর বেঙ্গালুরুর মতো বড় একটি সিটিতে গিয়ে তার বয়ফ্রেন্ডের অফিসেই চাকরি নিয়েছে। অতিরিক্ত ফ্রিডম পেয়ে দুজনই এমনভাবে মেলামেশা করেছে যে একসময় সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আর এই বিষয়টা নিজের বাবার থেকে লুকানোর জন্যই সে রেপের মিথ্যা নাটকটি সাজিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা ওই ইনসিডেন্টে মারা গিয়েছে। আর যে সকল প্রমাণ এ পর্যন্ত পাওয়া গিয়েছে
সবকিছু জানাকির বয়ফ্রেন্ডের দ্বারা হতে পারে। তাই ডেভিড কোর্টকে বলে যে জানাকি মিথ্যা নাটক সাজিয়েছে, তাই এই কেসটি যেন ক্লোজ করে দেওয়া হয়। পিপিও নতুন করে কোনো এভিডেন্স পেশ করতে পারছিল না। জানাকিও একদম স্তব্ধ হয়ে গেছে। তাই ল্যাক অব এভিডেন্স দেখিয়ে কোর্ট এই কেসটিকে ডিসমিস করে দেয়। আর মিথ্যা অভিযোগ এনে কোর্টের সময় নষ্ট করায় উল্টো জানাকিকেই জরিমানা করা হয়। তবে এসব শুনে জানাকি কোর্টের মধ্যেই বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে জানাকির ওই 2 বান্ধবী তার সাথে দেখা করতে এসেছে। তারাও জানাকিকে জানায় ভেনকাট চাকরি থেকে রিজাইন করে ইউএস যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। জানাকিকে তারা বোঝায়, তুই এখানে কেন পড়ে আছিস? আগের কোম্পানিতে জয়েন করতে না পারিস, চাকরির তো কোনো অভাব হবে না। তুই নতুন করে আবার শুরু কর, নতুন আইডেন্টিটি তৈরি কর। এই জন্য জানাকি তাদের সাথে আবার বেঙ্গালুরু চলে যায়। এদিকে ফিরোজ সায়রার থেকে তথ্য নিয়ে জানাকির সাথে দেখা করতে বেঙ্গালুরু পর্যন্ত এসে পড়েছে। কিন্তু জানাকির সাথে দেখা করলে জানাকি ফিরোজের কোনো কথাই শুনতে চাচ্ছে না। তখন জানাকির বান্ধবীরা বোঝায়, ও এতদিন পর্যন্ত শুধুমাত্র নিজের গিল্ড থেকে এসেছে। তোর তো একবার অন্তত ওর সাথে কথা বলা উচিত, ও কি বলতে চায় জানা উচিত। জানাকিও বিষয়টি বুঝতে পেরে ফিরোজের সাথে দেখা করে। ফিরোজও তখন জানাকিকে বলে, সেশন কোর্টে যা কিছু হোক না কেন, আমরা এই কেসটার জন্য আবারও আপিল করতে পারি, আমরা হাইকোর্টে যেতে পারি। এমনকি এজন্য যত রকমের হেল্প করতে হয় ফিরোজ সব কিছুই করবে। অন্যদিকে সায়রাকে দেখা যায় নবীনকে নিয়ে ডেভিডের সাথে দেখা করতে এসেছে। সায়রা ডেভিডকে বলে, আমরা গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম ঠিকই, সেটা ওর শরীর খারাপ ছিল বলে। আমরা তো অ্যাবর্শনের উদ্দেশ্যে যাইনি। আপনি কেন কোর্টে অ্যাবর্শনের কথা বলেছেন? ডেভিডের কথা আমি ওই সময় যে এভিডেন্স পেয়েছি সেই এভিডেন্সের ভিত্তিতে আমি কোর্টে কথা বলেছি। তবে ডেভিডের কথা, ওই রাতে রেপের কারণেই যে জানাকি প্রেগনেন্ট হয়েছে সেটা কি তুমি 100% শিওর হয়ে বলতে পারবে? অবশ্য সায়রা সেই শিওরিটি দিতে পারছে না। সায়রার কথা এটা আমি বলতে না পারলেও আমি 100% শিওর হয়ে বলতে পারছি ও নির্দোষ। তখন ডেভিড বলে, তাহলে একটা কাজ করতে পারো, তোমরা আপিল ফাইল করতে পারো, এমনকি ডিএনএ টেস্টও করাতে পারো। যদি বাচ্চার ডিএনএর সাথে অ্যাকিউজদের ডিএনএ ম্যাচ করে যায় তাহলে তো সত্যিটা সামনে এসে যাবে। অন্যদিকে ফিরোজ বেঙ্গালুরু থেকে ফেরার আগে ভেনকাটের সাথে দেখা করে এবং ভেনকাটের সাথে কথা বলেও জানতে পারে ভেনকাটের সাথে জানাকির তেমন কোনো রিলেশন নেই। কলেজ লাইফে একে অন্যকে জানত, আর এখানে জয়েন করার পরই তাদের সাথে আবার দেখা হচ্ছে। তবে যেমনটা ক্লেম করা হয়েছে এমন কিছুই ছিল না। ভেনকাট জানায়, ওই ঘটনার পর আমি জানকির সাথে কন্ট্যাক্ট করতে বহুবার ওকে ফোন করেছি, কিন্তু কখনো যোগাযোগ করতে পারিনি। ফিরোজ বলে, এখন তো বেঙ্গালুরুতে আছে, মাঝে মধ্যে ওর সাথে দেখা করো। এই বলে ফিরোজ সেখান থেকে চলে যায়। আবার ডেভিডের কথা মতো সায়রা একজন উকিলের সাথে কথা বলে। সেও জানায় এই প্রসিডিউর সম্ভব, তবে ডিএনএ টেস্ট করার পরও যদি ওই অ্যাকিউজদের কারোর সাথে ম্যাচ না করে তবে আমরা ভবিষ্যতে কখনোই কেসটি আর আপিল করতে পারবো না। ওই রাতে জানাকি দর্শকের চেহারা দেখতে পায়নি, তাই ওই রাতে যে আসলে জানাকি হয়েছে সেটা প্রমাণ করতে একটা স্ট্রং এভিডেন্স দরকার। হতে পারে সেটা আইউইটনেস অথবা সিসিটিভি ফুটেজ। এরপরই আমরা কেসের জন্য আপিল করতে পারবো। এদিকে তারা যেহেতু কেসের প্রস্তুতি নিচ্ছে তাই জানাকিকেও নবীন বেঙ্গালুরু থেকে তাদের বাড়িতে নিয়ে আসে। এদিকে ফিরোজ নতুন কোনো এভিডেন্সের খোঁজে আবার ওই বেকারিতে যায়। বেকারিতে কিছু না পেলেও ফিরোজ বেকারির পাশের একটি মোবাইল রিচার্জের দোকানে একটি সিসি ক্যামেরা দেখতে পায়। ওই ক্যামেরাটি রাস্তার দিকে ফোকাস করা রয়েছে। ফিরোজের ধারণা এই সিসিটিভি ক্যামেরা হয়তো বা কিছু দেখা যেতে পারে, তবে ফিরোজ চাইলেই তো তারা ওই ফুটেজ দিবে না। এই জন্য ফিরোজ জানাকিকে নিয়ে ইন্সপেক্টর ম্যাথিউসের সাথে দেখা করে। এদিকে ফিরোজ সাসপেন্ডেড, তারপর আবার নিজের মতো করে এই কেসের তদন্ত করতে চেষ্টা করছে। এই জন্য ম্যাথিউস একটু রাগ করে ফিরোজকে অনেক কথা শোনায়। ফিরোজও বুঝতে পারে ম্যাথিউসরা হেল্প করবে না, এই জন্য ফিরোজ জানাকিকে নিয়ে বের হয়ে যায়। এর মধ্যে অন্য একটি কেসের বিষয়ে ডেভিড থানায় এসে জানাকিতে দেখেই বুঝতে পারে জানাকিরা কেন এখানে এসেছে। তবে ডেভিড যাওয়ার সময় তার সহযোগী কুরুপকে বলে যায়, আমার ওই সিসিটিভি ফুটেজ চাই, নতুন করে এই কেসে কোনো মোড় নেওয়ার আগে আমার সব কিছু জানতে হবে। ডেভিডও মূলত এখন চিন্তা করছে হয়তো সে কিছু একটা মিস করে গেছে। তবে ডেভিডের কথা মতো কুরুপ আর ফিরোজ ওই দোকান থেকে সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে নিয়ে আসে। এরপর তারা পর্যবেক্ষণ শুরু করে, কিন্তু ওই ফুটেজটি রাস্তার অর্ধেক কভার করছে, মানে দোকানের অপোজিট দেখা যাচ্ছে। এখানে এমন কিছু দেখা যাচ্ছে না যেটা তাদের জন্য কোনো নতুন এভিডেন্স হবে। এই জন্য ফিরোজ জানাকিকেও বিষয়টি জানায়। তবে জানাকি নিজেই ওই ফুটেজগুলো পর্যবেক্ষণ করে দেখতে চায়, তাই জানাকিকে ওই ফুটেজগুলো দেখানো হয়। কিন্তু জানাকি সারা রাত ওই ফুটেজ পর্যবেক্ষণ করেও সেখানে তেমন কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না। তবে ডেভিড যখন ওই সিসিটিভি পর্যবেক্ষণ করে, ডেভিড লক্ষ্য করে 10:15 দিকে সেখান দিয়ে একটি মাইক্রোবাস যাচ্ছে, আর ওই মাইক্রোবাসের গ্লাসের মধ্যে বেকারি লাইটগুলোর রিফ্লেকশন বোঝা যাচ্ছিল। ওই গ্লাসে জুম করে স্পষ্ট বোঝা যায় 10:15-তে
বেকারি আবার খোলা হয়েছিল, তার মানে টনি তাদেরকে মিথ্যা বলেছে। তখনই ডেভিডের এসআই স্যামুয়েলের কথা মনে পড়ে, কারণ জানাকির বাবা যদি মারা গিয়েছিল, স্যামুয়েল সেদিন তার সাথে দেখা করতে এসেছিল। ডেভিড কুরুপের কাছে জানতে চায়, স্যামুয়েলকে কি তুমি ডেকেছিলে না ও নিজে থেকে এসেছিল? কুরুপ বলে, ও আমাকে বলেছিল আপনার সাথে কোনো এক গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। এই জন্য ডেভিডের স্যামুয়েলের উপর সন্দেহ হচ্ছে। তাই ডেভিডরা গোপনে স্যামুয়েলের ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখে ওই দিন স্যামুয়েলের অ্যাকাউন্টে বড় একটি ট্রানজ্যাকশন করা হয়েছিল। তার মানে স্যামুয়েল এই সব কিছুর সাথে জড়িত। এদিকে ওই দিন স্যামুয়েলের মেয়ের বিয়ে, অন্যান্য পুলিশ অফিসাররাও সেখানে এসেছে। ডেভিডও বিয়ের অনুষ্ঠানে আসে, তবে ডেভিড সবার সামনেই স্যামুয়েলকে একটি টেবিলের উপর ফেলে দিয়ে তার কলার চেপে ধরে। অন্যরা কিছু বুঝতে না পারলেও এসআই কানাকারাজ ঠিকই বুঝতে পারছে ডেভিড কেন স্যামুয়েলকে মেরেছে, কারণ ওই দিনের ঘটনার পিছনে স্যামুয়েলের হাত ছিল। সিন চলে যায় চক্ষু হসপিটালে। ফিরোজ তার মার চোখ পরীক্ষা করতে এসেছে। তখনই কুরুপ কল করে জানতে চায় জানাকির হারিয়ে যাওয়া ফোন নিয়ে ডিপার্টমেন্ট কোনো তদন্ত করেছিল। তবে ফিরোজ সাসপেন্ড হওয়ার পর থেকে আর কোনো তথ্য জানে না। এই জন্য ফিরোজ জয় নামে একজন কনস্টেবলকে কল করে জানাকির ফোনের সম্পর্কে জানতে চায়। সেও জানায় কোনো আপডেট পাওয়া যায়নি। তবে জয় তখন একটি সিরিয়াস ইস্যুর কিছু আসামি নিয়ে কোর্টে যাচ্ছিল। জয় বলে, গ্রুপে একটি ভিডিও দিয়েছি, তুমি দেখোনি? আর ওই ভিডিও চেক করতে দেখা যায় কয়েকদিন আগে কিছু প্রোটেস্টকারী একটি ট্যুরিস্ট বাসে হামলা করেছিল, আর ওই হামলার ভিডিওতে বাসের মধ্যে ভেনকাটকে দেখা যাচ্ছে। ফিরোজের কথা ভেনকাট তো বলল কখনোই এখানে আসেনি, তাহলে তো ভেনকাট মিথ্যা বলেছে। ফিরোজ আবারও জয়কে কল করে এবং ভেনকাটের নম্বর দিয়ে জানতে চায় গত 6 মাসের মধ্যে এই নম্বরটি কখনো কেরালায় এসেছিল কিনা। কিছুক্ষণ পর জয় তথ্য নিয়ে জানায় গত 6 মাসের মধ্যে এই নম্বর বেঙ্গালুর বাইরে যায়নি। ফিরোজ এখন স্পষ্টই বুঝতে পারছে ভেনকাট তার ফোন বেঙ্গালুরুতে রেখে তারপর এসেছিল। কিন্তু ভেনকাট এখানে কি জন্য এলো, সে মিথ্যায় কেন বলছে? তবে এরপরই সেই দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় ওই ঘটনার 3 দিন পর ভেনকাট ওই বেকারির সামনে দিয়ে ঘোরাফেরা করছে। আর এটা দেখার পরই ফিরোজ আর নবীর বেঙ্গালুরুতে ভেনকাটকে ধরতে যায়। তবে ভেনকাটও বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। অনেক সময় পিছু করে ফিরোজ আর নবীন একসময় ভেনকাটকে ধরে ফেলে। আর কেরালা যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভেনকাট বলে শুধুমাত্র জানাকির ফোনের খোঁজেই ভেনকাট সেখানে গিয়েছিল। কিন্তু নবীনদের কথা ওর ফোনের মধ্যে এমন কি ছিল যে জন্য তুমি লুকিয়ে সেখানে গিয়েছ? ভেনকাট তাদেরকে পুরো বিষয়টাই বলে। তবে এরপর তার ভেনকাটকে ধরে নিয়ে গোপন একটি জায়গায় বেঁধে রাখে। জানাকিকেও সেখানে নিয়ে আসা হয়। জানাকি বিষয়টা জানতে পেরে মানতে পারছে না ভেনকাট তার থেকে এত কিছু লুকিয়েছে। যাই হোক, এরপর ফিরোজরা নিজেদের মতো তদন্ত শুরু করে। অন্যদিকে ডেভিড অন্য একটি কেস লড়ছে ঠিকই, সে জানাকির কেসের সকল আপডেটই নিচ্ছে। আবার জানাকির চাচা বিনয় এসে একদিন জানায় সে একজন ডক্টরের সাথে কথা বলেছে, মানে জানাকির অ্যাবর্শনের বিষয়ে। কিন্তু জানাকি বলে আমি এই বাচ্চা রাখতে চাচ্ছি না, এটা সত্যি, কিন্তু আমি এই বাচ্চাটিকে মারতেও চাচ্ছি না, কারণ একজন মা কী করে তার নিজের পেটের সন্তানকে মারতে পারে। জানাকির প্রেগনেন্সির এখন 7 মাস চলছে। এদিকে সকল তথ্য প্রমাণ জোগাড় করে নবীন ডেভিডকে দেখায়। তবে ডেভিডও বুঝতে পারছে তার ভুল হয়েছে। তারপর ডেভিড নবীনকে বলে আমি একসময় কোর্টে ওই মেয়ের বিরুদ্ধে লড়েছি, এখন আমি কিভাবে ওর পক্ষে লড়ব? নবীনের কথা জানাকি যে ন্যায় পায়নি তার জন্য কিন্তু আপনি নিজেও দায়ী। তবে নবীনের এই কথার উত্তর ডেভিড দিতে পারছে না। নবীন এটা বুঝতে পেরে ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছিল। তবে অনেক চিন্তাভাবনার পর ডেভিড নবীনকে ডেকে বলে একবার যেহেতু সে এই কেসটি লড়েছে তাই এইবার সরাসরি সে লড়বে না, তবে তার হয়ে তারই মেয়ে সুপ্রিম কোর্টের লয়ার নিবেদিতা এই কেসটি লড়বে। তবে ডেভিড এটাও বলে আমি যে এই কেসের সাথে সরাসরি জড়িত আছি জানাকি যেন এই বিষয়টি জানতে না পারে। তবে এখন শুধু আপিল করলে হবে না, এই কেসটিকে মিডিয়াতে ফোকাস করতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে। শুধুমাত্র আপিল করলে কিছুই হবে না। তাই ডেভিড স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি রিট পিটিশন ফাইল করতে বলে, যেখানে জানাকি উল্লেখ করবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জন্য সে তার ন্যায় পায়নি, আর তার সাথে যা কিছু হয়েছে তার জন্য এরাই দায়ী। তখনই কেসটি সেন্সেশনাল হয়ে পড়বে আর এই কেসটি জেতার সুযোগও বেড়ে যাবে। ডেভিডের প্ল্যান মতো নবীনরা তাই করে। আর রাতারাতি এই পিটিশনের খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় প্রোটেস্টও শুরু হয়েছে। তবে ওই সময় পুলিশের গাফিলতির জন্য এখন রাজ্য সরকারকে এই কথাগুলো শুনতে হচ্ছে, তাই প্রেশারটা পুলিশের উপরই যাচ্ছে। আর এরপর সিন চলে যায় সুপ্রিম কোর্টের শুনানির দিন। প্রথমে পাবলিক প্রসিকিউটর এই কেসের পুরাতন তথ্যগুলো তুলে ধরে এই কেসটিকে ভিত্তিহীন বলে ক্লোজ করে দেওয়ার কথা বলছিল। কিন্তু নিবেদিতা কোর্টকে বোঝায় ওই সময় পাবলিক প্রসিকিউটর এবং তদন্তকারী কর্মকর্তার ভুলের জন্য, তাদের অবহেলার জন্য এই মেয়েটি তার ন্যায় পায়নি, তাকে এখন পর্যন্ত সমাজে সাফার করতে হচ্ছে। এই জন্যই মূলত ওই সময় রেসপন্সিবল মিনিস্টার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে
রিট পিটিশন ফাইল করা হয়েছে। তাই নিবেদিতা সব কিছু শোনার পর কোর্ট এই কেসটি কন্টিনিউ করার নির্দেশ দেয়। নিবেদিতা প্রথমে একজন মোবাইল শপ ওনারকে ডাকে। আর এরপর আমরা জানতে পারি সেশন কোর্টের রায় ঘোষণার 1 মাস পর জানাকির ফোনটি কেউ একজন তার দোকানে বিক্রি করেছে। আর যে বিক্রি করছে সে রেগুলার তার দোকানের ফোন রিচার্জ করতে যেত। পিপির কথা কেউ কোথাও ফোনটি পেয়েও তো বিক্রি করতে পারে। ফোন পাওয়া গেছে এর কোনো এভিডেন্স না, ফোনে কোনো এভিডেন্স আছে কিনা সেটাই বিষয়। তবে এরপর নিবেদিতা ওই সময় ইনভেস্টিগেশন অফিসার ইন্সপেক্টর ম্যাথিউসকে ডাকে এবং জানতে চায়, আপনারা ওই বেকারি সিসিটিভি ফুটেজ উদ্ধার করতে পারলেন না, অথচ অ্যাকিউজরা ওই ফুটেজ দেখিয়ে অনায়াসে বের হয়ে গেল। আপনারা কি ওই সিসিটিভি ফুটেজ সম্পর্কে তদন্ত করেননি? ওই ফুটেজ দেখেননি? ম্যাথিউস বলে তারা বেকারির ফুটেজের হার্ড ডিস্ক না পেলেও পাশের দোকানের ফুটেজ পর্যবেক্ষণ করেছে, যেটা রাস্তার অর্ধেকটা কভার করে, কিন্তু সেখানে তারা সন্দেহজনক কিছু দেখতে পায়নি। নিবেদিতা তখন ওই সিসিটিভি ফুটেজটি দেখিয়ে কোর্টকে বলে এই ফুটেজটি বেকারি এরিয়া পুরোপুরি কভার করছে না। এই জন্য নিবেদিতা তাদেরও জিজ্ঞাসাবাদ করার অনুমতি চায়। আর কোর্টও তাদের জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আনার জন্য একটি রিট পিটিশন ফাইল করতে বলে। আর পরবর্তী শুনানির দিন নিবেদিতা প্রথমে ওই সিসিটিভি ফুটেজটি ভালো করে দেখায়, যেখানে রাত 10:15 ওই দোকানের সামনে দিয়ে যাওয়া একটি মাইক্রোবাসের ক্লাসের মধ্যে বেকারি লাইটের রিফ্লেকশন দেখা যাচ্ছে। আর স্পষ্টই বোঝা যাচ্ছে 10:15 দোকানটি খোলা ছিল। আর এই ফুটেজ দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছে জানাকির সাথে বেকারির মধ্যেই ক্রাইমটি ঘটেছে। পরবর্তী হিয়ারিংয়ের দিন নিবেদিতা ভেনকাটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এখানে আমরা জানতে পারি ভেনকাট কেন ঘটনার 3 দিন পর জানাকির ফোন খুঁজতে গিয়েছিল। মূলত জানাকিদের অফিসের নিয়ম হচ্ছে অফিসে ঢোকার পর টিম লিডারের টেবিলে সবার ফোন জমা করে তারপর কাজ শুরু করা। এই জন্য সবাই তাদের ফোন জমা করত। আর এই সুযোগে ভেনকাট প্রত্যেকটি মেয়ের ফোনে একটি স্পাই অ্যাপ ইনস্টল করে রেখেছিল, যে অ্যাপটি প্রতি 10 মিনিট পর পর ওই ফোনের ক্যামেরা ব্যবহার করে ফটো তুলে ভেনকাটকে পাঠিয়ে দিত। তবে এই ব্যাপারে ফোন ব্যবহারকারীরা কিছুই বুঝতে পারত না। ভেনকাট কন্টিনিউ তাদের গোপনে তাদের ফটোগুলো দেখত। আর ভেনকাটের এই ক্রাইমটা যেন প্রকাশ হয়ে না যায়, এই জন্য ভেনকাট জানাকির ফোনটি তল্লাশি করছিল। নিবেদিতা জানতে চায় জানাকির ফোন থেকে লাস্ট কোন ফটোটি পাঠানো হয়েছিল। ভেনকাট বলে যে বেকারির কিচেনে থাকা কোনো এক ব্যক্তির একটি ফটো পাঠিয়েছে, আর সেই ফটোটা ভেনকাটের কাছে এখনও আছে। ভেনকাট সেটা কোর্টে সাবমিট করে। আর এরপরে আমরা আসল রহস্যটা জানতে পারি যে আসলে ওই রাতে কী হয়েছিল, কে কাজটি করেছিল। জানাকিরা 3 জন যখন ওই বেকারিতে জুস অর্ডার করেছিল, তখন জানাকি বিস্কিট নিতে গিয়ে তার ফোনটি সেখানে রেখে গিয়েছিল। এরপর যখন টনিদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়, তখন জানাকিরা তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। তবে জানাকি যে সেখানে ফোনটি রেখে গেছে, ওই সময় টনির দোকানের স্টাফ মনোহর সেটা দেখতে পেয়েছিল। এরপর 9:45 টনিরা দোকান বন্ধ করে সেখান থেকে চলে যেতেই মনোহর 10:15 সময় দোকানের পিছনের দরজা দিয়ে ঢুকে সিসিটিভি বন্ধ করে তারপর দোকানের সামনের গেটটি খুলেছিল। এদিকে বান্ধবীদের বাসে তুলে দিয়ে জানাকি নিজের ফোন না পেয়ে বেকারিতে ফোন খুঁজতে আসতেই মনোহর পিছে থেকে জানাকির মুখের মধ্যে ক্লোরোফর্ম স্প্রে দিয়ে সাদা একটি কাপড় দিয়ে জানাকির মুখ আটকে দেয়। এমনকি সাথে সাথেই জানাকিকে একটি ড্রাগ ইনজেক্ট করে দেয়, যাতে জানাকির সহজে সেন্স না আসে। এরপর দোকানের শাটার বন্ধ করে মনোহর জানাকিকে ইচ্ছামতো ধর্ষণ করে রেলওয়ে ট্র্যাকের পাশের ওই রাস্তায় ফেলে এসেছিল। আর মনোহরই যে ওই রাতে তার সাথেই কাজটি করেছে এটা জানার পর জানাকি ওই রাতেই তার নিজের পেটের বাচ্চাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। জানাকির কথা আমি ওকেও রাখতে চাই না, নিজেও বাঁচতে চাই না। তবে সাইরা জানাকিকে শান্ত করার চেষ্টা করে। এদিকে জানাকির ফোনে ভেনকাটের ইনস্টল করা ওই স্পাই অ্যাপটি মনোহরের ছবি পাঠিয়েছিল। আবার মনোহরই 1 মাস পর জানাকির ফোনটি সেল করে তার গ্রামের বাড়ি চলে গিয়েছে। তবে মনোহরের ঠিকানা বের করে এখান থেকে 70 কিলোমিটার দূরে পিলিমেরু নামে একটি গ্রাম থেকে ফিরোজরা মনোহরকে ধরে নিয়ে আসে। এমনকি পরবর্তী শুনানির দিন নিবেদিতা কোর্টকে পুরো ঘটনার কথা খুলে বলে যে মনোহর ওই রাতে কী করেছিল, কিভাবে করেছিল। এমনকি এরপর কোর্টের পারমিশন নিয়ে মনোহরকেও হাজির করা হয়। কোর্টও মনোহরকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দিয়ে নতুন একটি তারিখ দেয়। আর পরবর্তী ডেটে ডেভিডকেও আসতে হয়। ডেভিড প্রথমেই পুরাতন অ্যাকিউজড টনি এবং আনন্দের বিষয়ে বলে যে এই কেসে ওরা সম্পূর্ণ নির্দোষ, তাই ডেভিডের আর কোনো আর্গুমেন্টের প্রয়োজন নেই। নিবেদিতাও তার ক্লোজিং স্টেটমেন্টে বলে জানাকির সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে। তবে কোর্ট জানাকির কাছে জানতে চায় তোমার কি কিছু বলার আছে। জানাকি তখন কোর্টকে বলে কোন ভরসায় আমি আমার পেটের বাচ্চাটিকে জন্ম দিব। আমি জানি এই বাচ্চার বাঁচার অধিকার আছে। যে বাচ্চাটি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার পেটের মধ্যে তিলে তিলে বড় হচ্ছে, এই বাচ্চার জন্মের পর
কেউ কি এই বাচ্চার দায়িত্ব নিবে? পিপি তখন অবজেকশন দিয়ে বলে, পেটের বাচ্চার বাঁচার অধিকার অবশ্যই আছে, আর এখন তার 3rd ট্রিমেস্টার চলছে। এমন সময় যদি পেটের বাচ্চা নষ্ট করা হয় তাহলে সেটা আমাদের সমাজের উপর অনেক বড় প্রভাব পড়বে। আজ একে দেখে কাল অন্য একটি মেয়ে বলবে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে প্রেগনেন্ট করা হয়েছে, আর সে সেই বাচ্চার অ্যাবর্শন করিয়ে ফেলবে, আর এটা তো আইন বিরোধী। তখন ডেভিড একটি আইনের কথা বলে, যেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে পেটের বাচ্চার জীবিত থাকার অধিকার ঠিকই আছে, কিন্তু ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যদি তাকে প্রেগনেন্ট করা হয়, আর সে যদি তার পেটের বাচ্চাকে পেটের মধ্যে লালন পালন করতে না চায়, সে সম্মানের সাথে বেঁচে থাকতে ওই বাচ্চার অ্যাবর্শন করাতে পারে। আর এই আইন অনুযায়ী জানাকি সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রাখে। তবে নিবেদিতা ক্লোজিং স্টেটমেন্টের শেষে বলে, মনুষ্যত্বের দিক বিবেচনা করে জানাকি তার পেটের বাচ্চাটিকে নষ্ট করতে চাচ্ছে না, ঠিক তেমনই জানাকি এই বাচ্চার জন্ম দিয়ে এই বাচ্চাকে লালন পালন করতে চাচ্ছে না। তাই জানাকির পেটের মধ্যে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চার ভবিষ্যৎ এখন কোর্টকে ডিসাইড করতে হবে। আবার ডেভিড তার ক্লোজিং স্টেটমেন্টে বলে, জানাকির সাথে যে অবিচার হয়েছে তার জন্য স্টেট গভর্নমেন্ট দায়ী, এই সিস্টেম দায়ী। এই জন্য জানাকির পেটের বাচ্চার সকল দায় দায়িত্ব স্টেট গভর্নমেন্টেরই নিতে হবে, আর এটা হবে জানাকির সাথে ন্যায় বিচার। তবে এরপর কোর্ট একটি বিরতি নেয়। কোর্ট আইন বিশ্লেষণ করে এমনকি কয়েকজন মেডিকেল এক্সপার্টের সাথে কথা বলেও কোর্ট একটি সিদ্ধান্তে আসে। আর কোর্ট তার রায় ঘোষণার সময় জানায়, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট স্বীকার করছে জানাকির সাথে যা কিছু হয়েছে, জানাকির সাথে যে অন্যায় হয়েছে সেটা সিস্টেম ফেলিওরের জন্য হয়েছে, আর এই জন্য স্টেট গভর্নমেন্টই দায়ী। স্টেট গভর্নমেন্ট জানাকির সেফটি নিশ্চিত করতে পারেনি। আবার এই কেসের ইনভেস্টিগেশন অফিসারও তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি, সে সঠিকভাবে ইনভেস্টিগেশন করেনি। অন্যদিকে একজন সাসপেন্ডেড পুলিশ কনস্টেবল ফিরোজ, যে কিনা এত কষ্ট করেও এই কেসের আসল কালপ্রিটকে ধরে এনেছে, এই জন্য কোর্টের কাছে সে প্রশংসিত। সাইবার ল অনুযায়ী ব্যাংকারের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়। আবার আর্টিকেল 21 অনুযায়ী জানাকি ইচ্ছা করলেই তার পেটের ফেটাসটি নষ্ট করে ফেলতে পারে। আবার ওই ফেটাসের যেহেতু বেঁচে থাকার অধিকারও আছে, সেজন্য মেডিকেল এক্সপার্টদের অ্যাডভাইস অনুযায়ী কোর্ট সিদ্ধান্ত দেয় জানাকির পেটের 7 মাসের বাচ্চাটিকে জানাকির পেট থেকে বের করে এই রাজ্যের সবথেকে ভালো হসপিটালে এনআইসিইউতে 3 মাস রাখার নির্দেশনা দেয়া হয়। আর ওই বাচ্চার পড়াশোনা, বাচ্চার সেফটি, এমনকি বড় হয়ে পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত, নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত তার সকল ব্যয়ভার স্টেট গভর্নমেন্টকেই বহন করতে হবে। তাই কোর্টের নির্দেশ মতো জানাকির পেট থেকে ওই ফেটাসটি বের করে নেওয়া হয়। আমি আগেও বলেছি, একজন মা কখনোই তার পেটের বাচ্চাকে মেরে ফেলতে চাইবে না, কিন্তু রাতের আধারে ধর্ষণের পর প্রেগনেন্ট হয়ে ওই বাচ্চাকে ক্যারি করা আর সেই বাচ্চাকে জন্ম দিয়ে সেই বাচ্চাকে লালন পালন করা, সেটা সব মায়ের পক্ষে সম্ভব নয়। কারণ প্রতিটি মেয়েরই নিজ নিজ জীবন আছে, তাদের ভবিষ্যৎ আছে। এই সমাজের কেউই ওই বাচ্চা সহ ওই নারীকে কখনো অ্যাকসেপ্ট করবে না, এটাই বাস্তবতা। তবে কোর্ট যে আদেশ দিয়েছে সে ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। আর দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।